যেদিন বধূ বেশে শান্তদের বাড়িতে প্রবেশ করলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমাদের বিয়েতে কেউ খুশি হয়নি। ভেবেছিলাম হয়তো এইভাবে কাউকে কিছু না বলে বিয়ে করায় সবাই একটু নিরাশ হয়ে আছে আমাদের উপর, হয়তো ধীরে ধীরে আমাকে মেনে নেবে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। শ্বশুর বাড়ি সবার জন্য সারাদিন এটা সেটা করে যেতাম, আর তার পরিবর্তে পেতাম কিছু কড়া কথা আর এদের ধিক্কার। তবু আমি কখনো মুখ ফুটে কখনোই কিছু বলিনি, প্রতিবাদ করিনি। শান্ত যখন বাসায় থাকতো এরা আমার সাথে অনেক ভালো ব্যবহার করত, তাই আমি বুঝতে পেরেছিলাম শান্তকে কিছু বললে সেটা সে বিশ্বাস করবে না, কারণ শান্ত তার পরিবারকে অনেক ভালোবাসে আর বিশ্বাস করে। এভাবে চলে যাচ্ছিল আমাদের সংসার জীবন। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন বিয়ের 3 মাস পরে শান্ত প্রবাসে চলে যায়। শান্তকে এয়ারপোর্টে বিদায় দিয়ে বাসায় প্রবেশ করার সাথে সাথে আমার উপরে নেমে আসে কাল বৈশাখীর ঝড়। আমার শাশুড়ি আর ননদের অত্যাচার, অহেতুক কারণ ছাড়া আমার শাশুড়ি আর ননদ অনেক সময় আমাকে মারধর করলো। আমি অবাক হলাম, বুঝতেই পারলাম না কেন তারা আমাকে মারধর করছে। রক্তাক্ত অবস্থায় আমাকে ফ্লোরে ফেলে শাশুড়ি আর ননদ মিলে আমার হাত পা রশি দিয়ে বেঁধে ফেললো। আমি আকুতি মিনতি করে বললাম, আপনারা আমার সাথে এমন কেন করছেন? একদম চুপ, কোনো কথা বলবি না, তোকে এখন হাত থেকে ফেলে দেবো। আবার ননদ বিলকিস বলল, আম্মা ওর মুখ বন্ধ করো আগে, ছাদে নেওয়ার সময় যদি চিল্লাফাল্লা করে। সঠিক কথা বলেছিস তুই, বলেই কস্টেপ হাতে নিয়ে আমার মুখে কস্টেপ লাগিয়ে দিল। এত সময় ভয়ও পাইনি, কান্নাও পাইনি, কিন্তু এখন ভীষণ ভয় পাচ্ছে, কান্নাও পাচ্ছে। বুঝতে পারছি ওরা সত্যি আমাকে মেরে ফেলবে, কিন্তু মৃত্যুর আগে যদি একবার জানতে পারতাম কেন আমাকে মারতে চায়। অনুনয় বিনয় করতে লাগলাম, কিন্তু ওরা আমার অনুনয় বিনয় শুনলো না, আমাকে নিয়ে মেইন দরজা থেকে বের হবে। এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমার শাশুড়ি ননদ দুজনে চমকে উঠলো। এখন আবার কে আসলো? দেখো তো বিলকিস। বিলকিস দরজার হোল দিয়ে বাহিরে তাকাতেই চমকে উঠে আমার শাশুড়ির কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দরজার বাইরে তো পুলিশ। আমার শাশুড়ি চমকে বলল, কি বলিস? পুলিশ আসলো কেন? বিলকিস কাঁদো কাঁদো গলায় বলল, আমার মনে হয় পুলিশ এ খবর জেনে গেছে। কিন্তু জানলো কিভাবে? আম্মা কিভাবে জানলো সেটা বড় কথা নয়, কলিং বেল বাজছে, ওকে তাড়াতাড়ি লুকাতে হবে। ঠিক আছে, তুই পায়ের রশিটা খুলে ফেল। বিলকিস তাড়াতাড়ি আমার পায়ের রশি খুলে তাড়াহুড়ো করে মা মেয়ে আমাকে নিয়ে বেডরুমের দিকে চলে গেল। বেডরুমের ভেতরে ঢুকে আমাকে বিছানার উপরে বসিয়ে শাশুড়ি চুলের মুঠি ধরে বলল, চুপচাপ এই রুমের ভেতরে বসে থাকবি, রুমের বাহির হওয়ার চেষ্টা করবি না। আম্মা তুমি কি পাগল হয়ে গেছো? ওর হাত বাঁধা, মুখ বাঁধা, ও কিভাবে বের হবে? তুমি তাড়াতাড়ি বাহিরে আসো, দরজা আটকে রাখবো, ও আর বের হতে পারবে না। ঠিক আছে চল, বলেই শাশুড়ি আর ননদ আমাকে রেখে দরজা বন্ধ করে রুম থেকে বের হয়ে গেল। আমি কান্না করছি, কিন্তু কোনো শব্দ নেই, শুধু দুচোখ বেয়ে অবিরত টপ টপ করে পানি পড়ছে। কলিং বেল বেজেই যাচ্ছে। আমার শাশুড়ি দৌড়ে গিয়ে দরজা খুলতে একজন পুলিশ অফিসার, কয়েকজন কনস্টেবল বাসার ভেতরে প্রবেশ করলো। আমার শাশুড়ি অনেকটাই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনারা কি মনে করে আসলেন আমার বাসায়? পুলিশ অফিসার বলল, কারণ তো একটা আছে, কারণ ছাড়া তো আর আমরা কারো বাসায় যেতে পারি না। আপনার নাম কি বিলকিস? হ্যাঁ আমার নাম বিলকিস। শ্বশুর বাড়িতে না থেকে বাবার বাড়িতে থাকেন তাই তো? হ্যাঁ বাবার বাড়িতে থাকি। আপনার শ্বশুর আপনার আর আপনার মায়ের নামে আমাদের কাছে অভিযোগ করেছে আপনারা নাকি তার ছেলেকে, মানে আপনার স্বামীকে গুম করেছেন। কথাটি শোনা মাত্র আমার শাশুড়ি ও ননদ ভয়ে আতঙ্কে তাদের কলিজা যেন শুকিয়ে কাঠ। বিলকিস বলল, কি বলছেন আপনি? আমার স্বামী নসিম সকালবেলা বাসা থেকে অফিসে গেছে। কি সব উল্টো পাল্টা বলছেন? তাকে 2 দিন যাবত না খুঁজে পেয়ে তারপর তার বাবা মুমিন খান আপনাদের নামে থানায় অভিযোগ করেছে। আমরা তদন্তের জন্য আসলাম। আফজাল সাহেব আসেন, ভেতরে খুঁজে দেখি, বলেই ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল। মা মেয়ে দুজনেই পিছু পিছু ছুটলো। আমার শাশুড়ি পুলিশ অফিসারকে বলল, স্যার সব মিথ্যে কথা, বানোয়াট কথা, আপনি বিশ্বাস করেন? আমার মেয়ের জামাই সকালবেলা আমাদের বাসা থেকে তার অফিসে গেছে। আমরা তো বিশ্বাস করলাম আপনাদের কথা, কিন্তু যেই লোক আমাদের কাছে অভিযোগ করেছে তদন্ত করে রিপোর্ট না দেওয়া পর্যন্ত, আর তদন্ত করে তাকে খুঁজে নেওয়া পর্যন্ত আমরা তো আপনার বাসাটা তল্লাশি করতে হবে। কথাটি শোনা মাত্র মা মেয়ে দুজনে চমকে উঠলো। একজন আরেকজনের দিকে তাকিয়ে আমতা আমতা করছে। বিলকিস বলল, স্যার আপনারা তল্লাশি করবেন? তদন্তের স্বার্থে তো তল্লাশি করতেই হবে, চলুন আপনাদের বেডরুমে চলুন। আফজাল সাহেব আপনি ওই রুমগুলো দেখুন, আমি এই রুমটা দেখছি। আমার শাশুড়ি বলল, না না স্যার, কোনো রুমে কিছু নেই, বিশ্বাস করেন, আমার কথা আপনি বিশ্বাস করেন। ঘটনা কি? আপনি আমাদের তল্লাশি করতে বাধা দিচ্ছেন কেন? তার মানে আপনারা নাসিমকে মেরে কোনো রুমের মধ্যে লুকিয়ে রেখেছেন। চলুন তো আফজাল সাহেব, রুমগুলো তল্লাশি করি। এই মহিলার ব্যবহারে বোঝা যাচ্ছে তারা কোনো অঘটন ঘটিয়েছে। আসুন আপনারা আমাদের সাথেই আসুন, বলেই আমার রুমের দিকে চলে আসলো। দরজা খুলতেই আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। আমাকে দেখে তো পুলিশ অফিসার হা করে আমার দিকে তাকিয়ে রইল। সবাই আমার কাছে আসলো। আমার শাশুড়ি ননদ বছরের মতো নিজেদের লুকানোর চেষ্টা করছে, কিন্তু আফজাল সাহেব তাদের ব্যারিকেড দিয়ে রাখলো। অফিসার বলল, কি ব্যাপার, এই মেয়েটাকে আর একে এরকম বেঁধে রাখলো কে? হ্যাঁ বিলকিস, এই রশিটা খুলে দিন। বিলকিসের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার হাতে রশি খুলে দিল। তারপর মুখ থেকে কস্টেপ খুলতে আমি দীর্ঘশ্বাস দিয়ে বললাম, স্যার আপনারা না আসলে ওরা হয়তো আজকে আমাকে মেরেই ফেলতো। অফিসার
অফিসার আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে বলল, তাহলে ওরাই আপনাকে এখানে বেঁধে রেখেছে আর তারা আপনাকে মারতে চাচ্ছে কেন? আপনি কে? আমি ওনার ছেলের স্ত্রী। স্বামী সকালে বিদেশ গিয়েছে আর স্বামী বাসা থেকে যাওয়ার পরে ওরা আমাকে এভাবে বেঁধে প্রচন্ড মারধর করেছে, কিন্তু আমি বুঝতে পারছি না তারা আমাকে মারতে চাইছে কেন। পুলিশ অফিসার আমার শাশুড়িকে জেরা করতে লাগলো, কিন্তু আমার শাশুড়ি মুখ ফুটে কিছুই বলছে না। কনস্টেবল আমজাদ বলল, স্যার এরা এভাবে কিছুই বলবে না, এদের নিয়ে থানায় চলুন, তারপর দেখবেন কিভাবে মুখ থেকে কথা বের করতে হয়। তাহলে থানায় চলুন। আমার শাশুড়ি আর ননদ হাউমাউ করে কান্না করতে লাগলো। পুলিশ অফিসারের ধমকে সবাই রুম থেকে থানার উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হতে বাসার ভেতরে প্রবেশ করলো বিলকিসের শ্বশুর। আমাদের পাশে এসে দাঁড়িয়ে বলল, অফিসার আমি মতিন খান। আমি আপনাদের ফোন করে বলেছিলাম আমার ছেলে গুম হয়েছে এবং এই বাসার মধ্যে কোথাও ওরা লুকিয়ে রেখেছে। আসলে আমি মিথ্যে তথ্য দিয়েছি আপনাদের। অফিসার বলল, কেন মিথ্যে বললেন? কেন মিথ্যে বলেছি শুনবেন? তাহলে শুনুন। দুদিন আগে আমি এই বাসায় আসি। আমার ছেলে রুম থেকে বের হতে আমার বেআইনের রুমের সামনে থেকে যাচ্ছিলাম। এমন সময় শুনতে পাই আমার বেআইন আমার পুত্রবধূ বিলকিসের সাথে বলছে, আমার মনের আশা পূর্ণ হইল না। অনেক স্বপ্ন দেখছিলাম আমার বড়লোক বোনের একমাত্র মাইয়া নাদিয়ারে আমার ছেলের বউ বানাইয়া এই বাড়িতে নিয়ে আসমু, কিন্তু সেই স্বপ্ন আমার পূর্ণ হইল না। ওই ছোট লোকের বেটিরে আমার ছেলে যেদিন বিয়া করলো সেদিন থেকে আমি জিন্দা মইরা আছি। ওরে না মারা পর্যন্ত আমার মনে শান্তি নাই। কিন্তু আম্মা ওরে মারবো কিভাবে সেই বুদ্ধি আমি কইরা রাখছি। দুদিন পর তোর ভাই যখন বিদেশ চলে যাইব সেদিন ওরে বাড়ির ছাদ থেকে ফালাইয়া দিব। সবার কাছে বলবো ছাদের কাপড় শুকাইতে যাইয়া ছাদ থেকে পইরা মইরা গেছে। বিলকিস হাসতে হাসতে বলল, আম্মা তোমার মাথায় সেই লেভেলের হিটলারি বুদ্ধি আছে। মা মেয়ে একসাথে হা করে হেসে উঠলো। আমি জানতাম এই কথা যদি আমি কারো কাছে বলি তাহলে কেউ বিশ্বাস করবে না, তাই 999-এ ফোন করে আপনাদের সাথে মিথ্যা একটা অভিযোগ করি এবং এই বাসায় পাঠায়। স্যার এই মিথ্যা কথাটা বলেছি শুধু একটা মেয়ের জীবন বাঁচাতে। মিথ্যা বলার কারণে যদি আমার অপরাধ হয় তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। অফিসার বলল, শাস্তি আপনি পাবেন কেন? শাস্তি পাবে এই দুই খারাপ মহিলা যারা লোভের কারণে একটা নিষ্পাপ মেয়েকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেনি। আপনার বুদ্ধির জোরে আজ এই মেয়েটি বেঁচে গেছে। আপনাকে তো পুরস্কৃত করা দরকার। আফজাল সাহেব চলুন, এদের নিয়ে থানায় চলুন। আমার শাশুড়ি ননদ হাউমাউ করে কান্না করতে করতে আমার কাছে আমার ননদের শ্বশুরের কাছে পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, একটা কথা মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। গল্প যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।